সরকারের মধ্যমেয়াদী অর্থনৈতিক নীতি কৌশল। মাননীয় স্পিকার, দেশের বর্তমান বাস্তবতা পর্যালোচনায় স্পষ্ট যে ফেসিবাদী সরকারের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, দুর্নীতির কারণে অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি। তবে আমরা বিশ্বাস করি যে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। ফলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে যাবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করেছি। মাননীয় স্পিকার, এই কাঠামোর আওতায় 2030-31 অর্থবছরের মধ্যে আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2% জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে আমাদের সরকার এই পরিকল্পনা 3টি ধাপে বাস্তবায়ন করবে, যাকে আমরা 3R, রিকভারি and stabilization, restoration and reconstruction for acceleration strategy কৌশল হিসেবে বিবেচনা করেছি। আমাদের পরিকল্পনার প্রথম ধাপ অর্থনীতির পুনরুদ্ধার কার্যক্রম, যা 1 বছর মেয়াদী হবে। দ্বিতীয় ধাপ অর্থনীতির উত্তরণ, যা বর্তমান সরকারের 1 থেকে 3 বছর মেয়াদের মধ্যে সম্পন্ন হবে। তৃতীয় ধাপ সমৃদ্ধ অর্থনীতি বিনির্মাণ, যা আগামী 5 বছরের মধ্যে সম্পন্ন করা হবে। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার ব্যাপক অবচিতি, ডেপ্রিসিয়েশন এবং উচ্চ বিনিময় হার দেশে মূল্যস্ফীতিতে বড় ভূমিকা রাখে। এজন্য একটি স্থিতিশীল মুদ্রা বিনিময় ব্যবস্থা বজায় রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালীকরণে জোর দেওয়া হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। তবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ যাতে বিঘ্নিত না হয় সেদিকে খেয়াল রাখা হবে। রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ঢেলে সাজিয়ে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বৃদ্ধি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এর অংশ হিসেবে রাজস্ব নীতি, রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে কর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কর নীতি প্রণয়ন করা হবে। কর ব্যবস্থাপনাকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনার মাধ্যমে রাজস্ব ফাঁকি রোধ করা হবে এবং কর ব্যবস্থায় জনগণের হয়রানি নিরসন করে আস্থা ফিরিয়ে আনা হবে। বর্তমানে কর জিডিপির অনুপাত 6.8%, যা আমরা আগামী 2030-31 অর্থবছরের মধ্যেই 9.6% এবং রাজস্ব জিডিপির অনুপাত বর্তমান 8% থেকে 11% উন্নীত করব।
ফ্যাসিবাদী সরকারের সময়ে দুর্নীতি ও সংশ্লিষ্ট অপরিকল্পিত প্রকল্প গ্রহণ এবং তার অর্থায়নের জন্য বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করাই আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। আমরা বিশ্বাস করি অতীতের স্বনির্ভর অতীতের ঋণ নির্ভর আমরা বিশ্বাস করি অতীতের ঋণ নির্ভর প্রবৃদ্ধির ধারা থেকে বেরিয়ে এসে উৎপাদন, কর্মসংস্থান ও বেসরকারি বিনিয়োগ কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলার সময় এসেছে। তাই টেকসই অর্থনৈতিক অগ্রগতির জন্য ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, অর্থনীতির পুনরুদ্ধার ও বিনিয়োগ প্রবাহ সচল রাখতে সরকারের মধ্যমেয়াদী কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হচ্ছে ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা আনয়নের মাধ্যমে এই খাতের প্রতি আস্থা পুনঃপ্রতিষ্ঠা। এই লক্ষ্যে ঋণ এই ক্ষেত্রে খেলাপি ঋণ হ্রাস, ঋণ অনুমোদন, পুনঃতফসিলকরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং ব্যাংক পরিচালনায় জবাবদিহি জোরদার করা হচ্ছে। দুর্বল ব্যাংক সমূহের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের জন্য ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুনর্মূলধনীকরণ রিক্যাপিটালাইজেশন ও ব্যবস্থাপনা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে। উল্লেখ্য, দুর্বল ব্যাংক সমূহের পুনর্মূলধনীকরণের জন্য চলতি বছরে সরকার প্রায় 40,000 কোটি টাকা ব্যয় করেছে। আমানতকারীদের অর্থ ব্যয় করছে। আমানতকারীদের অর্থ ফেরত প্রদানের লক্ষ্যে ব্যাংক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর উদ্যোগ গ্রহণ করছি। ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। আবার পড়ছি, ব্যাংক কার্যক্রম পরিচালনায় রাজনৈতিক নিয়োগ ও হস্তক্ষেপ বন্ধ করা হয়েছে। এটিকে পারিবারিক প্রভাব মুক্ত করার জন্য আইনের প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। এটা একটা বিশাল স্টেপ মাননীয় স্পিকার। একটি রাজনৈতিক দলের পক্ষে এই ধরনের স্টেপ অনেক বড় স্টেপ। ব্যাংকিং খাতে আন্তর্জাতিক মানদণ্ড ভিত্তিক ঝুঁকি ব্যবস্থাপনা, মূলধন পর্যাপ্ততা এবং কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করা হবে, যাতে আর্থিক প্রতিষ্ঠানসমূহ দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়িয়ে নারী, তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ করা হবে। মাননীয় স্পিকার, আমাদের সরকার দেশের অর্থনীতির পুনর্গঠনের অংশ হিসাবে একটি আধুনিক, শক্তিশালী, টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ব্যাংক ও পুঁজিবাজার খাতে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আমরা ঋণ নির্ভর বিনিয়োগকে ইকুইটিতে রূপান্তর করেছি। আমাদের লক্ষ্য বর্তমান ঋণ ভিত্তিক অর্থনীতি থেকে দূরে সরে এসে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অর্থায়নের জন্য বন্ড মার্কেট এবং বিকল্প অর্থায়ন ব্যবস্থার উন্নয়ন করা হবে, যাতে ব্যাংক নির্ভর অর্থায়নের উপর চাপ কমে। কর্পোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুক এবং অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ উপকরণের উন্নয়ন কাজ চলমান আছে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে কর্পোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ, স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নে পৌর বন্ড, মিউনিসিপ্যাল বন্ড ইস্যুর কাঠামো প্রণয়ন করা হচ্ছে।
মাননীয় স্পিকার, সরকার শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শ্রমবাজারের চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে। মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সকল ধরনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ, যোগ্যতাই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছে মাননীয় স্পিকার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতা ভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় স্পিকার, এবারে বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদী নীতি কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সাথে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশ সমূহ সক্রিয় বিবেচনায় নেওয়া হয়েছে। বর্তমানে সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরো গতিশীল, শক্তিশালী করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র। মাননীয় স্পিকার, আমি এখন 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট আলোচনা করছি। সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি 2025-26 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন ও সমন্বয় করতে হয়েছে। সংশোধিত বাজেটের একটি সংক্ষিপ্ত বিবরণী পরিশিষ্ট ক এ সরণি 1 হিসেবে সংযুক্ত করা হয়েছে। প্রস্তাবিত সংশোধিত রাজস্ব আয় 2025-26 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেট হতে 24,000 কোটি টাকা বৃদ্ধি করে 5,88,000 কোটি টাকায় রাখার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি 2025 অর্থ বছরের বাজেটে সরকারি ব্যয়ের প্রাক্কলন করা হয়েছিল মোট 7,90,000 কোটি টাকা। সংশোধিত বাজেটে সরকারি ব্যয় 2,000 কোটি টাকা হ্রাস করে 7,88,000 কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংশোধিত বাজেট ঘাটতি ও অর্থায়ন চলিত অর্থ বছরের বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছিল 2,26,000 কোটি টাকা। রাজস্ব আয় ও ব্যয়ের সার্বিক অবস্থা বিবেচনায় সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করছি 2 লক্ষ কোটি টাকা, যা জিডিপির 3.3%।